বাড়ি যাওয়ার সাথে সাথে শাশুড়ি মা আমার গেটে তালা লাগিয়ে দেয়। তালা লাগিয়ে দিয়ে আমাকে বলছে তোমার ব্যবস্থা হচ্ছে, দাঁড়াও মামারা আসছে। ওর শাশুড়ি আমাকে আটকাচ্ছে ঘরের মধ্যে যাতে আমি না বেরোতে পারি। কোনোরকম একটা গেটের চাবি আমি পেয়েছিলাম, শীতকালের দিন সবাই ঘুমিয়ে পড়েছে দিদি, আমি একটা গেটের চাবি খুলে ওখান থেকে বেরিয়ে আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো, আমাকে মারছে। বলতে বলতে পাশের গাড়িতে গেছি, তারাও ঘুমিয়ে পড়েছে, একটা কাচের জানলা পেয়েছে, সেখানে গিয়ে আমি বাড়ি মারছি, আমাকে বাঁচাও, মেরে ফেলছে। আমার গলা শুনে বেরিয়ে আসে, তারপর একে একে পাড়ার লোকজন আসে। আমি বাবা মায়ের একটা মাত্র মেয়ে, ঘাত প্রতিঘাত সয়ে আমি লেখাপড়া শিখেছি। 2012 সালে আমি মাস্টার ডিগ্রি কমপ্লিট করি রবীন্দ্রভারতী থেকে। 2016 সালে আমার বাড়ি থেকে একটা সম্বন্ধ করে বিয়ে হয়। খুব তাড়াহুড়ো করে আমার বিয়েটা হয়ে যায়, 1 সপ্তাহের মধ্যে দেখাশুনো। তাদের খুব পছন্দ হয়েছিল ছেলের বাড়ির থেকে। তখন তুমি পড়াশোনা করছো না? তখন আমি নানা রকম চাকরির জন্য পরীক্ষা দিচ্ছি। তো আমার বাবা ওদের কাছে 2 মাস টাইম চেয়েছিল। আমার এক্স শ্বশুর শাশুড়ি ওনারা নাকি অসুস্থ ছিলেন, তোরা বলছে যে আমার খুব পছন্দ হয়ে গেছে, আমরা হয়তো বাঁচবো না। কার থ্রু দিয়ে সম্বন্ধ এসেছিল? না, ওরাও ছেলে বিয়ে দেওয়ার জন্য মেয়ে খুঁজছিল। আর আমি বাড়িতে একা মেয়ে, ওরা কিভাবে জানতে পেরেছিল, ওর বাড়ির কাজের লোক প্লাস আমার শাশুড়ি এবং আমার ননদ 3 জনে একদিন ঘুরতে ঘুরতে আমার বাড়িতে চলে আসে। খবর পেয়েছিল বোধহয়। বাবা আপত্তি করেছিল প্রথম, তবুও বিয়েটা হয়। 1 মাসের মধ্যে যেন কেমন বুঝতে পারি ওদের সাথে আমার ঠিক ম্যাচ হচ্ছে না। আমরা যেন দুজন দুই মেরুর লোক। আর সংসারের যাবতীয় খুঁটিনাটি আমার শাশুড়ি তার বাপের বাড়িতে আলোচনা করে, তারাই যেন আমাদের সংসারের মধ্যে গার্জেন। এবং আমার যে শ্বশুর মশাই, তিনি যথেষ্ট ভালো মানুষ, আমাকে নিজের মেয়ের মতন ভালোবাসতেন, আমিও তাকে বাবার মতন ভালোবাসতাম। তিনি কিন্তু এই সমস্ত সমস্যার মধ্যে থাকতেন না। আমার শাশুড়ি সবকিছু কথা আমার মামাদের সাথে গিয়ে বলতেন, সেখান থেকে আমার নানা রকম কটু কথা, আমার এক্স হাজব্যান্ড শাশুড়ি মায়ের সাথে ঝগড়া শান্তি করে আমার হাত ধরে টানাটানি করে লিগামেন্ট ছিঁড়ে দিয়েছে। আমাদের টাকিতে বইমেলা হয়, আমি, আমার হাজবেন্ড, আমার মা, আমরা সবাই বইমেলায় গেছিলাম। কিন্তু মায়ের শরীরটা হঠাৎ অসুস্থ হয়ে যায়। মা বলছে আমি কেমন অসুস্থ ফিল করছি, তোরা আনন্দ কর, আমি বাড়ি যাই। তো মা চলে আসে, রাস্তায় এসে মাথা ঘুরে পড়ে যায়। আমার সেখান থেকে ফোন যায় যে তোমার মা অসুস্থ হয়ে গেছে, তুমি চলে আসো। আমার বাড়ির পাশের কাকু খবর দিচ্ছে, বাবা বাড়িতে ছিল না, কারণ আমার বাড়িতে দেখার মতন বাবা মা আর আমি 3 জন ছাড়া কেউ ছিল না। তো আমি তখন আমার হাজবেন্ডকে বললাম আমার মায়ের প্রেশারের ওষুধটা ফুরিয়ে গেছে, আমি জানতাম। সেটা নিয়ে আমার হাজবেন্ড আমাকে নিয়ে মায়ের কাছে আসি। তখন 10টা 20 টুড়ি হবে রাত। এই কথাটা আমার শাশুড়ি মা আমার শ্বশুরবাড়িতে সেই মামা শ্বশুরদেরকে ফোন করে জানিয়ে দেয় যে বৌমা এত রাত্রে মায়ের কাছে দেখতে গেছে, মাকে দেখতে গেছে। এটা আমার খুব অপরাধ ছিল দিদি। আমার হাজবেন্ডের ফোনে ফোন করে আমার মামা শ্বশুর, বলছে মামা তোমাকে চাইছে ফোনে, তুমি একটু কথা বলো। দিদি আমাকে ফোনটা দেওয়ার সাথে সাথে আমাকে এত নোংরা নোংরা ভাষায় কথা বলছে। আমি তো রাত্রে একা আসিনি, আমার সাথে আমার হাজবেন্ড এসছে, আর আমার মায়ের কাছে কেউ নেই, আমার কোনো কথাই শুনছে না। এমনকি ফোনের মধ্যে আমাকে মার্ডার করার হুমকিও দেয়। এরকম নানা রকম কথা বলাতে না আমি টোটাল কথাগুলো রেকর্ডিং করি। দিয়ে আমি মাকে বলছি মা তুমি তো খুব অসুস্থ হয়ে যাচ্ছ, ঘামছে তখন মা তখন বলছে হঠাৎ আসলি, তোর বাড়িতে অশান্তি হচ্ছে, তুই চলে যা, আমি ঠিক থাকবো। তো বলছি মা তোমাকে এই অবস্থায় রেখে আমিও বা কি করে যাই, বেশি দূর না, আমাদের ওখান থেকে 10 টাকা টোটো ভাড়া। আমি বললাম তুমি চলো বাড়ি গিয়ে মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে, বাবা তো বাড়িতে নেই, আমি রাত্রেবেলা মায়ের কাছটা থাকি, যদি কোনো হসপিটালে অ্যাডমিট করতে হয়। আমি বাড়ি গেছি, বাড়ি যাওয়ার সাথে সাথে শাশুড়ি মা আমার গেটে তালা লাগিয়ে দেয়। তালা লাগিয়ে দিয়ে আমাকে বলছে তোমার ব্যবস্থা হচ্ছে, দাঁড়াও মামারা আসছে। তা আমি বলছি মা আমার তো মা অসুস্থ, আমি তো এমনি এমনি যাইনি, কোনো কারণ ছাড়া যাইনি, আর আমি তো একা যাইনি, তো সাথে তো তোমার ছেলেও গেছে। বলতে বলতে হঠাৎ ঠিক 1টা এরকম টাইম হবে, 1টা 1:30, খোলাপোতা থেকে টাকি রিজার্ভ গাড়িতে আমার মামার শ্বশুর, মাসি শাশুড়ি, মামি শাশুড়ি সাথে আর 4টে লোক গেছে। লোকগুলো সবাই মত্ত অবস্থায় ছিল দিদি, আমি তাদেরকে কোনোদিন দেখিও নি, চিনিও না। হুমকি দিতে দিতে ঢুকছে, আজকে মেরে ফেলবো, কেন গেছিলি। আমি তখন প্রাণ বাঁচানোর ভয়ে দিদি চাবি খুঁজছি, ওই চাবিটা খুঁজে পাচ্ছি না। তখন শাশুড়ি আমাকে আটকাচ্ছে ঘরের মধ্যে যাতে আমি না বেরোতে পারি। কোনোরকম একটা গেটের চাবি আমি পেয়েছিলাম, শীতকালের দিন সবাই ঘুমিয়ে পড়েছে দিদি, আমি একটা গেটের চাবি খুলে ওখান থেকে বেরিয়ে আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেললো, আমাকে মারছে। বলতে বলতে পাশের গাড়িতে গেছি, তারাও ঘুমিয়ে পড়েছে, একটা কাচের জানলা পেয়েছে, সেখানে গিয়ে আমি বাড়ি মারছি, আমাকে বাঁচাও, মেরে ফেলছে। আমার গলা শুনে বেরিয়ে আসে, তারপর একে একে পাড়ার লোকজন আসে, ওরা আমার বাবাকে খবর দেয়। এই পুরো ঘটনার সময় বর কোথায় ছিল? ও একবারই আমার মামা শ্বশুরকে বললো তুমি আমার ওয়াইফের সাথে কেন এমন করছো, তো ওকে বললো কি তোকে 1 থাপ্পড়ে দাঁত ফেলে দেবো। ও সাথে সাথে ঘরে চলে গিয়ে দরজা বন্ধ করে দিল। বাবা তো ব্যাপারটা কিছুই জানতো না, কেন এরকম হলো। আমার শাশুড়ি মাকে বলছে এরকম হচ্ছে, আমার মেয়ে ভয় পাচ্ছে, এই ব্যাপার। পাড়ার লোকজন বলছে বাড়ি নিয়ে যাই, ও এখানে থাকতে ভয় পাচ্ছে। আমার শাশুড়ি একটা সাদা কাগজ নিয়ে এসছে, আপনি যদি মেয়েকে নিয়ে যান সাদা কাগজে সই করে মেয়েকে নিয়ে যাবেন।
আমি আমার মেয়েকে আমার কাছে নিয়ে যাব, তো সাদা কাগজে সই করার সাথে কি সম্পর্ক আছে? যখন পরিস্থিতি অনেক খারাপের দিকে যায়, আমার পাশের বাড়ি একটা মামা ছিল, ওদেরও পরিচিত আমাদেরও পরিচিত, সে এসে বলে ঠিক আছে কাল সকালে আমরা সবাই আছি, মোর কোনো ক্ষতি হবে না, আমরা এক জায়গায় বসে মোকে 14 দিনের জন্য বাপের বাড়িতে পাঠাবো। তারপরে কি হলো মমিতা? আমি বাড়ি চলে আসি, আমাদের কাউন্সিলর, ওদের কাউন্সিলর, ফাঁড়ি, থানা সবকিছু নিয়ে বসে আমরা দুই পরিবার একটা মিটমাটের দিকে যেতে চেয়েছিলাম। শাশুড়ি একটাই কথা বলেছিল যে আমি যখন অনুমতি দেব তোমার বাবা মা যদি হসপিটাল অ্যাডমিট হয় তখন তুমি যেতে পারবে, তার আগে আমার ঘর থেকে তুমি কোথাও যাবে না। তা আমার কিছু বলতে হয়নি, যিনি আমাদের ব্যাপারটা নিয়ে দেখভাল করছিলেন বসেছিলেন, তিনি বলেছিলেন আপনি কি বৌমা নিয়ে গেছেন না দাসী নিয়ে গেছেন? বলছে মৌমিতা এই সমস্যা না আইনি পথ ছাড়া হবে না। সেই রেকর্ডিংটা নিয়ে আমি হাসনাবাদ থানায় চলে যাই, ওখান থেকে একটা 498 হয়, ওই কেসটা চলছে। 2 বছর আমি যোগাযোগ করার চেষ্টা করেছি, ফোন করেছি, হোয়াটসঅ্যাপ করেছি, আমার সাথে যোগাযোগ রাখেনি। ওর অন্য জায়গায় অ্যাফেয়ার্স ছিল, ও বিয়ের পর আমাকে বলেছিল, কিন্তু আমি পাস্টকে নিয়ে ঘাটতে চাইনি, আমি নতুনভাবে বাঁচতে চেয়েছিলাম। কিন্তু 2 বছর ধরে যখন দেখলাম কোনো কিছু হচ্ছে না, সমস্যার সমাধান হচ্ছে না, আমি হঠাৎ মাকে বলি মা আমি না ডিভোর্স অ্যাপ্লাই করবো, আমি আর পারছি না এই যন্ত্রণা সহ্য করতে। একটা লয়ারের সাথে আলোচনা করে ডিভোর্সের দিকে যাই, ডিভোর্স কেসটা চলছে, কম্প্রোমাইজ ফর্মে হচ্ছে। আজকে এখানে তোমার সাথে আমার জীবনের এই কাহিনীটা বলে আমার মতন যারা কষ্ট পায় বা পেয়েছে তাদের, এরকম ধরনের মানুষ যারা জীবনে এসে একটা সুন্দর ভবিষ্যৎকে নষ্ট করে দেয়, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য, এই সাহস জোগানোর জন্য আমি এই গল্প শেয়ার করার জন্য আজকে এসেছি। এখন কি পরিস্থিতি, মানে ডিভোর্স পেতে কি সময় লাগবে? না দিদি, কম্প্রোমাইজ ফর্মেই হচ্ছে, ওরাও মেনে নিয়েছে। দিদি আমার তো ভাই বোন দাদা দিদি কেউ নেই, মা আর বাবা, বাবা খুব অসুস্থ, মা আরো অসুস্থ। আমি আমার বাবা মাকে যে কি করে বাঁচিয়ে রেখেছি দিদি সে একমাত্র ঈশ্বর জানে, আমি জানি। তুমি এখন কি করছো মমিতা? একটা প্রাইভেট স্কুলের সাথে জড়িত আছি। শ্বশুর বাড়িতে কদিন ছিলে? 3 মাসের বেশি হয়নি সংসার। 3 মাস সংসার করেছো, তুমি চোখের জলটা কেন ফেলছো? আনন্দ তো সবার মাঝে ভাগ করে নেওয়া যায়, দুঃখ তো একান্তই ব্যক্তিগত দিদি, মাঝে মাঝে তো চোখ থেকে জল এমনি আসে। 2016-র ঘটনা এটা, এখন 2019, তাও সেটা 3 মাস সংসার করতে পারোনি। সেই 3 মাসে তোমার অভিজ্ঞতাটা এতটা খারাপ, তবু আমি চেষ্টা করেছি। তুমি তো আজকের মেয়ে মমিতা, তুমি শিক্ষিত মেয়ে, তুমি জীবনে তোমাকে তো এগিয়ে যেতে হবে। হ্যাঁ দিদি, তোমার ইন্সপিরেশনে আমি এগিয়ে যাব, আর আজকের পর থেকে সত্যি বলছি আমি আর কষ্ট পাবো না। আজকে তোমাকে দেখে আমার ভিতরের মনে হয় সব কষ্ট উজাড় করে বের করে দিয়েছি। চোখের জল আমারও আসে, আমি অনেক দিদিদের কথা শুনি, আমিও কেঁদে ফেলি অনেক সময়, কিন্তু কিছু কিছু সময় আমার একদম চোখের জল আসে না। তখন আমার সেই সব মানুষদের প্রতি রাগ হয় যারা এই জিনিসগুলো সহ্য করে। তোমার দেওয়ালে পিঠ থেকে যায়নি মমিতা, জীবনের এই আঘাতটা আমাকে নিজে একা পথ চলতে শিখিয়েছে। একদম নিজের সাথে নিজেকে থাকতে হবে। এখন আমি নিজের মনটা অনেক শক্ত করে নিয়েছি, আমি চেষ্টা করছি। মন শক্ত করো সামনে মমিতা। এক্সাম আছে, পিএসসি আছে, সুপারভাইজার আছে, এরকম অনেক কম্পিটিটিভ এক্সামে আমি বসছি, আমি চেষ্টা করবো নিজের পায়ে দাঁড়িয়ে আমি দেখিয়ে দেবার। আর আজকের পর থেকে বলবে যে আমি কোনোদিনও চোখের জলও ফেলবো না। আর ফেলবো না দিদি, তোমার কাছে কথা দিয়ে যাচ্ছি। একদম, আই উইশ ইউ অল দ্য বেস্ট, জীবনে অনেক বড় হও, অনেক ভালো থাকো, আর বাবা মাকেও ভালো রাখো। হ্যাঁ দিদি, ভালো থাকবে মমিতা। শান্তি,